ভাই কোন একটা জিনিস খালি ভালো টুক শুনে কিনে যদি আপনি ধরা খান এটার জন্য কি আমি দায়ী? এখন ধরেন আমার এই বাইকটা নষ্টই হয়ে গেল, কোম্পানি আমাকে বদলায় দিল নষ্ট পার্টটা, তাহলে বাইকটা তো আবার নতুন হয়ে গেল, তাই না? আসলে ডিপেন্ডস অন হলো সার্ভিস ভালো হইলে বাইক ভালো। এইটা খোলার পর এই সাইডে পানি বেঁচে আছে, আমি টিস্যু দিয়ে উঠায় ফেলছি। দেখেন এইখানে একটা পাইপ আছে, এই পাইপের পানিটা এই যে যাচ্ছে না, এটা আটকা আছে। এটা ক্লিয়ার করতে হবে, এটা ক্লিয়ার না করলে আসলে এই বাইকটা এখান থেকে এখানে পানি ঢুকবে। এই ইঞ্জিন কাট অফ সুইচ সাইড স্ট্যান্ডের মধ্যে দেয় নাই, এই জিনিসটা আমার কাছে প্রচণ্ড রিস্ক মনে হয়েছে বলে আপাতত এই বাইকটা আমি নিচ্ছি না। কারণ আমার এই ভুলটা প্রচণ্ড হয় যে দেখা যায় আমি হঠাৎ করে রান শুরু করছি কিন্তু এই স্ট্যান্ডটা তুলি নাই, বাট কাট অফ সুইচটা থাকলে ওই সময় খাট করে স্টার্টটা অফ হয়ে যায়। অ্যান্ড অনেকে বলে যে আসলে মিটার ছোট, বা অনেকে এফজেডেরও মিটার ছোট বলে। এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কারণ এই মিটার আপনাকে অ্যাক্সিডেন্ট করাবে না, কিন্তু এই জিনিসটা আপনাকে বিপদে ফেলতে পারে। আমার ওই ট্যাঙ্কের ড্রেন নাট দিয়ে পানি পড়ে না, এই যে এখান দিয়ে পানি পড়ার একটা পাইপ আছে না, এটা দিয়ে পানি যায় না নিচে। আবার এমনও হইতে পারে যে পাইপটা বাঁকা হয়ে আছে, তাই হয়েছে, কারণ তাহলে হাওয়া মারলে তো পানি এদিকটা বাইরে হইতো। আবহাওয়া একটা অদ্ভুত আচরণ করতেছে না আমাদের সাথে? আমার কাছে মনে হইতেছে অদ্ভুত আচরণ করতেছে। মাত্র গোসল করছি, সরি, আমার ওই যে টাওয়াল বা যেটা দিয়ে শরীর মোছামুছি করি ওইটা পিছনে দেখা যাইতেছে। ব্যাপারগুলো আমার খুব বাজে লাগে, বাট আসলে এই মেঘ বৃষ্টির মধ্যে শুকানোটা একটা ঝামেলা, এই কারণে এইভাবেই শুকাইতে হয় ঘরের মধ্যেই। বারান্দায় যে এখানে দিছিলাম কিছু, বারান্দায় কাপড় রোদ দেওয়াটা আমার কাছে খুব একটা পছন্দ লাগে না, বাট কিছু করার নাই আসলে। এর মধ্যে ছাদে ওঠা নামা অতটা সময় আসলে আমরা এখন করতে পারি না, এই কারণে ওয়াশিং মেশিন অ্যান্ড ওয়াশিং মেশিনে শুকানোর ব্যবস্থাও এগুলোও করা হয়। একটা জিনিস ফার্স্টেই বলি, কিছুদিন আগে চিয়া সিডের অনেক বিজ্ঞাপন দেখছি আমরা, যে চিয়া সিড, ওরে বাবা এটা না খাইলে মনে হয় সুস্থই থাকা যাবে না। এরপর আরও এরকম কিছু ব্যাপার স্যাপার আছে। আমি জাস্ট চিয়া সিডটাকে একটা উদাহরণ টানলাম। যখন কারো কাছে একটা স্টক বেশি থাকে তখন দেখবেন ওইটার উপকারিতা বেড়ে যায়, ওইটার অনেক মানে ওষুধি গুণ এই সেই। যদি কেউ ভালো মানের কোনো বিদেশি কালোজিরাও আনে দেখবেন যে ওইটা নিয়েও এরকম, মানে কালোজিরা অবশ্যই ভালো, আমি খারাপ বলতেছি না, আমি অন্য কিছু নিয়ে বলি। ধরেন তাল, কেউ একটা চায়না থেকে অনেক তাল ইম্পোর্ট করলো, বলবে যে এই তাল না খাইলে মনে হয় যে জীবনে টিকে থাকাই মুশকিল। মানে ভাই, মার্কেটিংটা এমন লেভেলে চলে গেছে, এখন নিজের প্রোডাক্ট বিক্রির জন্য মানুষ মনে হয় যে ওই প্রোডাক্ট ছাড়া আর সব প্রোডাক্ট খারাপ, বা ওই প্রোডাক্ট ছাড়া জীবনই চলবে না, এরকম ব্যাপারটারে বোঝানো হয়। বাংলাদেশে আসলে ফুড অ্যান্ড এই সমস্ত জিনিসের মধ্যে এত টক্সিসিটি ঢুকছে যে এখন আমাদের মেডিসিন ছাড়া বাঁচাই মুশকিল হয়ে যায় এবং আমরা প্রচণ্ড অসুস্থ হই। একটা জিনিস খেয়াল করবেন, আস্তে আস্তে ন্যাচারাল ফুডগুলা যে ওগুলার দোকান ছোট হইতেছে অ্যান্ড ওষুধের দোকান বড় হইতেছে, এটাও খেয়াল করবেন। যাই হোক, চলো আমরা বের হবো বিকেলে। এখন বৃষ্টি মোটামুটি নাই, আবহাওয়া দেখেন মোটামুটি ক্লিয়ার। অ্যান্ড এই ক্লিয়ার আবহাওয়ায় আমরা ছোটোখাটো কিছু কাজও আছে ওগুলাও সারি, অ্যান্ড চলেন আপনাদের নিয়ে একটু ঘুরি। অনেকেই বলতেছিলেন যে ওকে খুব একটা দেখা যায় না। মামা আছে, মামা ঠিকঠাকই আছে। মামার আমার পায়ের সাথে দেখলেই বুঝবেন যে মামার সাইজটা এখন কত বড় হয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা শেপও আসছে। বাট ও খুব একটা মিশুক না, হয়তোবা আমার সাথেই থাকে শুধু এই জন্যই, মানে ও একা একাই থাকতে বেশি পছন্দ করে। ও বেশি একটা আমার সাথেও ঘেঁষাঘেঁষিও করে না, কিছুই না। ওর মতো আজকে ওর খাবারও আমার কিনতে হবে। অ্যান্ড এখানে আমি আমার একটা প্যান্ট দিয়ে রাখছি, এটার নিচে ওর বাসাটা বানাইছে। ও বেশিরভাগ সময় যে এখানে এভাবে ঢুকে থাকে অথবা উপরে বসে থাকে, এই জায়গাটা ও খুব পছন্দ করে, মানে ছোট্ট একটা জায়গার মধ্যে ও ঢুকে যায়। মানে বিড়ালের স্বভাবই কি এরকম কিনা জানি না, নাকি শুধু আমারটাই এরকম, সুযোগ পাইলে ওই চিপার মধ্যে ঢুকে থাকে। এবং আমি এখন বের হবো জানে এই জন্য ওখানে লুকাইছে, কারণ আমি এই ঘরে ওরে রেখা যাবো না, ওর এই মেন ফ্ল্যাটে রেখা যাবো, কারণ এখানে ও পিসি ফালায়া দিবে, তারপরে মোবাইল ফোন টোন যা আছে ইলেকট্রনিক গ্যাজেট এগুলা ফেলে দেয়, ও দুষ্টু। এই জন্য ওই যে দেখেন এখন বাথরুমে ঢুকছে, মানে ওর কোনায় কাঞ্চিতে লুকানোর চেষ্টা করবে এখানে, লাভ নাই, কারণ শেষ পর্যন্ত এদিকে আসো, শেষ পর্যন্ত আমি ওরে বের করেই দেন বাসা থেকে বের হবো, এছাড়া কোনো উপায় নেই আর কি। ওরে বাইরে মানে ওরে ঘরে রাখলে আমার আইসা দেখবো কোনো কিছু ঠিকঠাক নেই, সব উল্টা পাল্টা। বাবু, এই তুমি তো আজকে একাই বের হইতেছো, এনে যে অলরেডি একটা টিস্যু এখানে ফেলছে। যাক, তুমি ওইদিকেই থাকো, এদিকে আইসো না। ও আজকে মানে ভিডিও করতেছি এই জন্য একটু ভদ্র হয়ে গেছে, নর্মালি হ্যাভি লুকায়, বাট আজকে এই তুমি ওই ঘরে যাও। ওই যে লুকাইছে রে, আসো আসো, এখন পালানোর চেষ্টা করবে। এদিকে, হ্যাঁ, এদিকে সম্পূর্ণ ফিল্ড তোমার, তুমি ইচ্ছা মতো খেলো, এই ঘর ওই ঘর সব জায়গায় ঘুরো, কিন্তু এইখানে না। হর্নেটটাকেই কোল্ড স্টার্ট দিলাম, কারণ হচ্ছে এটাই নোংরা অবস্থায় আছে, আর বাকিগুলা তো একদম এইভাবে ঢেকে রাখছি।
পুরা ঠিকঠাক মতো। অ্যান্ড বৃষ্টি এসে দেখেন না এইখানে অলরেডি ভেজা, মানে টায়ারগুলো প্রায় ভিজে ভিজে একটা অবস্থা। এগুলা রাতে এসে আমার একটু সাইজ টাইজ করতে হবে, পানি টানি ছিটে মানে মোটামুটি ভিজেই আছে বলতে গেলে। এই জায়গাটা একটু গর্তের মতো, তো দেখা যায় যে পানি লাগে আর কি। ভালো বৃষ্টিই তো হয়েছে, এত বৃষ্টি কখন হইলো, ভালো পানি ছিটছে। ঘরের ভিতরে থাকি তো ভাই, বুঝি না কখন কি বৃষ্টি হয়। যাক, কোল্ড স্টার্ট হয়ে গেছে, চলেন আমরা বের হই। একটা ইম্পর্টেন্ট ব্যাপার মাথায় আসছে, ওটা নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে একটা জিনিস বলে, এটা আসলেই বলে যে আমার ভিডিও দেখে ওই বাইকটা কিনছে, অথবা আমার ভিডিও দেখে এই বাইকটা কিনছে, বা আমার ভিডিও দেখে আমি যেখানে সার্ভিস করাই ওখান থেকে সার্ভিস নিছে। অ্যান্ড বেশিরভাগ লোকের এক্সপিরিয়েন্স ভালো থাকে, কারণ শোরুম টোরুমে গেলে বা সার্ভিস সেন্টারে গেলে যদি আমার কথা বলে যে আমার ভিডিও দেখছে বা আমার সাবস্ক্রাইবার, তাহলে ওইখানে তাদেরকে একটা স্পেশাল ট্রিট করা হয়, এটা আমি দেখছি। কিন্তু একটা ব্যাপার বাজেও হয়, এই ব্যাপারটা বলতেছি তার আগে একটা কথা বলি যে রেগুলার আমি এইভাবে কেন ভিডিও দিতে পারি, যে এই ব্যাপারটা কি জানেন? মানে 4 বছর ধরে আমি লাস্ট মনে হয় 3 দিন ভিডিও দিতে পারি না, প্রচণ্ড অসুস্থ ছিলাম ওই কারণে। এছাড়া আমি রেগুলার কেন এইভাবে ভিডিও দিতে পারি, কারণ কি আমি ঘুম থেকে উঠে এডিট অ্যান্ড ঘরের যে নিজস্ব একদম টোটালি নিজস্ব যেগুলা, যেমন খাওয়া দাওয়া গোসল এগুলা বাদে আর সব কিছুই আমার ভিডিওর মধ্যে রাখি। মানে আমি যেখানে যেখানে মুভ করি ওই ব্যাপারগুলো রাখি, তো এজন্য না আমার বানোয়াট কোনো কিছু ভিডিওতে দেখাইতে হয় না। বেশিরভাগ মানুষেরই যেটা হয়, ডেলি লাইফ ব্লগ করতে গেলে মানে নিজে যদি ধরেন ডাল ভাতও খায়, দেখাবে যে না সে মাছ ভাত বা মাংস ভাত বা স্টেকই খাইতেছে। তো আসলে এটা তো প্রত্যেক এহেরে ডিমগুলা ভেঙে গেছে লোকটার। এই লোকটার ডিম ভাঙে নাই, মানে লোকটার অনেকগুলা খাঁচায় ডিম ভাঙছে, লোকটার নাকি ডিম ভেঙে গেছে, এটা কোনো কথা? আচ্ছা, যেখানে আমরা ছিলাম তো ওরকম চাকচক্য মানে ওই টাইপের যদি লাইফ দেখাইতে চান যে সেই চিল, ভাই চিল লাইফ তো প্রত্যেক দিন হবে না। তো চিল লাইফ প্রত্যেক দিন যেহেতু হবে না, তাহলে নিজের লাইফটা নিজের দেখাইতে হবে, অত চিল ভাইব নিয়ে লাভ নাই ভাই, এই হলো মেইন কথা। কিছু মানুষ আছে ইন্ডিয়াতে আমি দেখছি এরকম ভ্লগার, গাড়ি ভাড়া নেয়, ভাড়া নিয়ে দেখায় যে নিজে কিনছে, মানে নিজেকে। ও ভাই সাব্বাস, সেই কাজ করছেন ভাই, উল্টা চলাটা বন্ধ করা যায় না ভাই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম তো আসলে গাড়ি ভাড়া নিয়ে নিজের গাড়ি দেখায়। তো আজকে আমার কাজ কি জানেন? আজকে আমার কাজ হচ্ছে শুভ ভাই নাই ঢাকায়, অ্যান্ড ওনার বাইক ফেরিতে হচ্ছে লাইভ করবে। মাইকটা বলছে আমাকে একটু দিয়ে যাওয়ার জন্য, সম্ভবত উনি ওনার মাইকটা নিয়ে চলে গেছে, এই জন্য আমাকে বলছে মাইক দেওয়ার জন্য। তো আমি যে মাইক দিতে যেতেছি এই ব্যাপারটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। যাই হোক, এইটা তো শেয়ার করতেছি, এভাবে শেয়ার করতেই থাকবো। যেখানে আমরা ছিলাম আমার ভিডিও দেখে বাইক কিনছে এবং বাজে রেকর্ড হয়েছে, বাজে কাহিনী হয়েছে, এরকম ঘটনা যে নাই ব্যাপারটা কিন্তু তা না, ব্যাপারটা এরকমও আছে। তো আমি একটা কথা ভাইয়া বলতে চাই যে আমি তো রিভিউ মাঝে মাঝে করছি বা করি, দেখা যায় ব্র্যান্ড থেকে বাইক আসে, চালায় একদিনে কিরকম লাগে ওইটা শেয়ার করি, কিন্তু আমি যে বাইকগুলো পরে আবার কিনে ওই বাইকটার যে ডিটেল রিভিউ দেই, কেনা থেকে শুরু করে ফুল ব্রেক ইন পিরিয়ড, কিভাবে এটার তেল নিতেছি, পারফরমেন্স কেমন পাইতেছি, ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছি, ওটার পারফরমেন্স কেমন পাইতেছি, এই টোটাল ব্যাপারটা কি আপনারা একটু দেখবেন না? এটা না দেখলে তো সমস্যা। এখন আমি হর্নেট ধরছি, হর্নেটের সবকিছু তো আপনাকে দেখতে হবে। দেখেন আমি প্রত্যেকদিন এই বাইকটা চালাইতেছি। এছাড়াও আমি আরো 2টা বাইক কিনছি রিসেন্ট, একটা হলো 250 সিসি এফ বাজাজ, অ্যান্ড আরেকটা কিনছি হচ্ছে FZ25, মানে FZ এর যেটা 250 সিসি। তো ওইগুলা খুব একটা কিন্তু চালাচ্ছি না, কারণ আমি এই বাইকটার একটু বুঝার ট্রাই করতেছি, এবং এটার ভালো মন্দ অনেক কিছুই পাইতেছি, এবং এটারও ভালো মন্দ দিকের ভিডিও আসবে, এগুলা দেখতে হবে ভাই। এখন আমি তো জিক্সার চালাইছি ভাই প্রায় 4-5 বছর। অনেকেই বলে ভাই জিক্সার কিনছি, আপনার কথায় ধরা খাইছি। ভাই জিক্সার কি আমি এখন চালাচ্ছি? দেখছেন এখন আমাকে চালাইতে, আমি যখন চালাইছি তখন ওটার ভালো মন্দ ব্যাপারগুলো বলছি। অ্যান্ড জিক্সার আমার চালানো শেষ ভাই, ওইটা নিয়ে আপাতত আমার কিছু বলার নাই। 250 যেটা জিক্সার আসছে, এটা আমার মনে হচ্ছে যে এটা এখন আমার কেনা দরকার না, এটা হয়তো সামনে আমি কিনে রিভিউ শুরু করব আবার। তো এই হলো ব্যাপার ভাই, কোনো একটা জিনিস খালি ভালো টুক শুনে কিনে যদি আপনি ধরা খান, এটার জন্য কি আমি দায়ী? রিসেন্ট একজন ভিডিও করছে যে আমার ভিডিও দেখে বাইক কিনে নাকি ধরা পড়ছে। কোনো বাইক আমি আজ পর্যন্ত কাউরে বলছি যে ভাই আমি কিনছি আপনারা কিনেন, এরকম তো না, তাই না? যেহেতু এরকম না, সেহেতু প্লিজ এই সমস্ত ব্লেম দিয়েন না, আর বোকা হইেন না। সবচেয়ে বড় কথা, মানে কোনো ভ্লগার বলছে বাইক ভালো, বাইক কিনে ফেলবেন, এই জায়গায় এই কাজগুলা কইরেনি না। আর যেটা করতে পারেন সেটা হলো ভ্লগারের সব ভ্লগ দেখতে পারেন, অথবা 4-5টা ভ্লগারের ভ্লগ দেখে দেন ডিসিশন নিতে পারেন। আজান দিচ্ছিল, তাই একটু ছোট করে ব্রেক নিয়ে নিলাম, আজানটা শেষ, এখন আবার শুরু করতেছি আর কি।
যেখানে ছিলাম ভাই, আমি ভালো বললেও আমার কথায় বাইক কিনেন না, কারণ যে বাইকটা আপনি কিনবেন ওই বাইকটা যারা চালায় তাদের একটু রিভিউ জেনে নিন। আর সবচেয়ে বড় কথা, আমি একটা কথা সবসময় বলি যে কোনো বাইকে খারাপ না, সব বাইকই ভালো। এখন আপনি কিভাবে মেনটেন করতেছেন ওটা হচ্ছে ব্যাপার, এবং কোন কোম্পানি আপনাকে সার্ভিস কতটুকু দিচ্ছে, ওয়ারেন্টি কতটুকু দিচ্ছে ওটা হচ্ছে ব্যাপার। এখন ধরেন আমার এই বাইকটা নষ্টই হয়ে গেল, কোম্পানি আমাকে বদলায় দিল নষ্ট পার্টটা, তাহলে বাইকটা তো আবার নতুন হয়ে গেল, তাই না? আসলে ডিপেন্ডস অন হলো সার্ভিস ভালো হইলে বাইক ভালো। আর এই বাইকের একটা ভালো দিক আপনাদের সাথে আমি শেয়ার করি। এক হচ্ছে এটার মধ্যে একটা এই যে জিব্বা লাগানো হয়েছে, এই জন্য হয়তো কিছুটা, এবং বাকি হচ্ছে এইটার যে এই গার্ডটা আছে মানে ইঞ্জিন গার্ড, এটা ওরে ভাই হেভি সফট, মানে ভাঙ্গার কোনো চান্সই নাই বলতে গেলে, সুপার সফট এটা। আর এটা খুব ভালো দিচ্ছে, যে কারণে হচ্ছে কাদা না পায়ে লাগে না। আমি একটা জিনিস দেখছি, আমি পানি কাদাতে চালায়ও দেখছি অন্যান্য বাইকে যে পরিমাণ কাদা ছিটে, বাট এটার মধ্যে ওরকম কাদা ছিটে না। তবে আমার এই বাইকে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা কি জানেন? কালকে আমি যখন ফুয়েল নিচ্ছিলাম তখন দেখলাম যে এইটা খোলার পর এই সাইডে পানি বেঁচে আছে, আমি টিস্যু দিয়ে উঠায় ফেলছি। দেখেন এইখানে একটা পাইপ আছে, এই পাইপের পানিটা এই যে যাচ্ছে না, এটা আটকা আছে। অ্যান্ড এটা ক্লিয়ার করতে হবে, এটা ক্লিয়ার না করলে আসলে এই বাইকটা এখান থেকে এখানে পানি ঢুকবে। অ্যান্ড এটা আসলে কি ভেতরে যে খুলছিল পাইপটা চাপ খায় আছে না কি, এভাবে এই ছিদ্রটা দিয়ে পানি যে যাচ্ছে না, এটা তো বৃষ্টি আসলে এটা রিস্ক। এই হচ্ছে কাহিনী। ওকে চলেন বাইক ফেরিতে মাইকটা দিই, ওনারা মনে হয় লাইভ করবে, এরপরে আমি আবার মাইক নিয়ে বের হয়েও যেতে পারবো। অ্যান্ড এর আগে আমি এই বাইকটা দেখাইছিলাম, জিক্সার 250। এটা হলো জিক্সার, সুজুকি জিক্সার 250, নাকি আরও কিছু আছে আগে পিছে, আরও কিছু তো নাই। অ্যান্ড এই বাইকটা কেন কিনলাম না, মানে এটা অনেকের প্রশ্ন এরকম মনে আসতেই পারে না। এটা না কেনার একটা ছোট্ট কারণই আছে শুধু, সেটা হলে এই বাইকটার মধ্যে না এই ইঞ্জিন কাট অফ সুইচ সাইড স্ট্যান্ডের মধ্যে দেয় নাই। এই জিনিসটা আমার কাছে প্রচণ্ড রিস্ক মনে হয়েছে বলে আপাতত এই বাইকটা আমি নিচ্ছি না। কারণ আমার এই ভুলটা প্রচণ্ড হয় যে দেখা যায় আমি হঠাৎ করে রান শুরু করছি কিন্তু এই স্ট্যান্ডটা তুলি নাই, বাট কাট অফ সুইচটা থাকলে ওই সময় খাট করে স্টার্টটা অফ হয়ে যায়। অ্যান্ড অনেকে বলে যে আসলে মিটার ছোট, বা অনেকে এফজেডেরও মিটার ছোট বলে। এগুলো নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কারণ এই মিটার আপনাকে অ্যাক্সিডেন্ট করাবে না, কিন্তু এই জিনিসটা আপনাকে বিপদে ফেলতে পারে। এছাড়া আর সব ওকে। আর আচ্ছা, এই বাইকটা হচ্ছে বাইক ফেরিতে অ্যাভেলেবেল আছে, 1200 কিলোমিটার অনলি রানিং, অ্যান্ড এটার সিরিয়াল হচ্ছে 69। এছাড়াও আরও বেশ কিছু বাইক অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে অবস্থা। এরই অনেক কালেকশন, তো বেশ অনেক বাইক আনছে। 5000 এখানে একটু উকি ঝুঁকি দিলাম, কিন্তু মোনাক ভাইকে তো দেখলাম না। মোনাক ভাই কই? এই মোনাক ভাই কই? গ্রামে গেছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। মোনাক ভাইকে নাই, মোনাক ভাইকে একটা ধন্যবাদ দিতে চাইছিলাম, কারণ ওনার জন্য হচ্ছে আমি বাজাজে একটা ভালো সার্ভিস পাইছিলাম, আমার F250, অ্যান্ড ওনাদের ওই সার্ভিসের লোকটা অনেক বেশি ভালো ছিল। আচ্ছা, এই বাইকটা কি দেখছেন আপনারা? এই বাইকটা দেখেন, দেখলে কিন্তু রিয়েল কমিউটার। এর আগে একটা ভিডিওতে আমি বলছিলাম, মানে লুকসটা না একটু স্টাইলিশ, কিন্তু মনে হয় যে 35 আপ বা এরকম মানুষের জন্য। আমার নিজেরই ভাই সত্যি কথা, এটা লুকসের কারণে না মানে মাঝে মধ্যে কনফিডেন্ট ল্যাক করে। আসে না, ধরেন একটা জায়গায় একটু পোজ পাস মাইরা একটু একটা সোয়াগ বা একটা ওই ভাবটা এই বাইকটার মধ্যে না আসে না। বাইকটা কিন্তু ভালো। এই বাইকের যে ইঞ্জিনের পাওয়ার, এই বাইকটা যেভাবে ডেলিভারি করে আন সব কিছু, ভাই এই বাইকটা যদি একটু লুকসটা শুধু মানে অন্যরকম হইতো, তাহলে এই বাইকটা অন্য একটা জায়গায় যেত। তবে আমার মনে হয় যে জিক্সার আর জিক্সার SF যেমন স্পোর্টস অ্যান্ড নেকেড, এটার একটা স্পোর্টস ভার্সন করা উচিত, সেম ইঞ্জিন, সেম পাওয়ার, সেম সব কিছু দিয়ে। তাহলে ভাই মার্কেট পাবে, আমি শিওর যে এটা মার্কেট পাবে যদি ওইভাবে করতে পারে। কিন্তু হোন্ডা তো আসলে কিভাবে কি চিন্তা করে কি করে আমি জানি না। তবে আমি দেখি একটু হোন্ডার সার্ভিস সেন্টারে যাব এখন, গিয়ে এটার যে ওই যে এখানে পুচুক ওইটা দেখি ওরা ঠিক করে দেয় কি না। যদি দেয় তাহলে তো ভালো, আর যদি না দেয় তাহলে তো সমস্যা। যাক, এখানে হোন্ডার একটা কি যেন আছে, ওই যে শোরুম আছে, সাথে সার্ভিস সেন্টার আছে। আমি গিয়ে হালকার উপর একটু দেখি কথা বলে কিছু করা যায় কিনা। আর ছোট একটা কাজও আছে, ওইটা অবশ্য আমার সন্ধ্যায় পরে করতে পারলে ভালো হইতো কাজটা, কিন্তু ওই কাজটা এখন কেন করতেছি, কারণ দেখেন যে পরিমাণ অন্ধকার হইছে, একটু পরে আর ভিডিও করার মতো অবস্থাই থাকবে না, একদমই অবস্থা থাকবে না। এই জন্য চিন্তা করলাম আলো থাকতে থাকতে ভিডিওটা করে রাখি, পরে রিল্যাক্সলি বসে থাকবো, বৃষ্টি আসুক আর যাই আসুক। এই হোন্ডা যেন কই? হোন্ডা তো খুঁজে পাইতেছি না। আচ্ছা, হোন্ডা হচ্ছে ইয়ামাহার ওইখান দিয়ে ইউটার্ন নিতে হবে তাহলে আমার।
এই হচ্ছে ইয়ামাহা। আজকে ইয়ামাহাতেও যাব না, কারণ এইখানের হচ্ছে সাকিব ভাইটাকে ভাই ওনারা দেখতে দেখলাম কই যেন গেছে, মোনাক ভাইও কই যেন গেছে, কিরে ভাই শুভ ভাইও কই যেন গেছে। আরে ভাই বাইকের সাথে যারা কানেক্টেড বা বাইকের যারা ব্যাপার স্যাপার তারা কি সব আজকে বেড়াইতে গেছে নাকি? পেছনে লেগুনাটা কি পরিমাণ হর্ন দিতেছে। আমার যদি সুযোগ থাকতো, সময় থাকতো, ওরা আমি কিছুক্ষণ আটকায় রাখতাম ওর এই শুধুমাত্র হর্নের কারণে। ফাউল। এই রোডটা একদম নষ্ট করে ফেলছে। এক হচ্ছে সারা বাংলাদেশ নষ্ট করছে অটো, আর দুই হচ্ছে এই লেগুনা হচ্ছে এই 60 ফিটটারে পুরা নষ্ট করে ফেলছে। মানে একদম কি আর বলবো, কিছু বলার নাই। যাক, চলে আসছে হোন্ডাতে, দেখি এখানে কি সলিউশন দেয় ওনারা। ভাইয়া কাউরে কি একটু দেখানো যাইবো? আমার ওই ট্যাঙ্কের ড্রেন নাট দিয়ে পানি পড়ে না। এই যে এখান দিয়ে পানি পড়ার একটা পাইপ আছে না, এটা দিয়ে পানি যায় না নিচে, পানি পানি সাইড দিয়ে পানি ঢুকলে এই যে আপনি ভালো মতো দেখেন এইখানে পানি জমে থাকে, এটা দিয়ে পানি পড়ে না। এখানে একটা ফুটা থাকে না, আছে কেউ দেখানোর মতো? ভিতরে যায় কথা বলেন ওখানে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভেতরে গিয়ে কথা বলেন, ওইখান থেকে ঠিক মতো দেখা দিবে। হ্যাঁ ময়লা টয়লা আটকাইছে। আবার এমনও হইতে পারে ট্যাঙ্ক যখন লাগাইছে পাইপটা হয়তো বাঁকা হয়ে রয়েছে কোথাও, এটাও হইতে পারে। দেখি কি সলিউশন দেয় আজকে। আচ্ছা ভিডিও না বলে করা উচিত না, আমি একটু জেনে নেই তারপর আপনাদেরকে জানাচ্ছি। দেখ ভাইয়া পরিচিত বের হয়ে গেছে, ওই যে একটু পানি আটকানো ছিল। হাওয়া এটা বাতাস মারলেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে, আশা রাখা যায়। আবার এমনও হইতে পারে যে পাইপটা বাঁকা হয়ে আছে, তাই হয়েছে, কারণ তাহলে হাওয়া মারলে তো পানি এদিকটা বাইরেই, তো হয়তো পাইপ বাঁকা হয়ে আছে। আমার এটা সন্দেহ লাগতেছিল, বের হয় না এই পাইপটা না ভাইয়া, কিছুই বাইরে হয় না এই পাইপ দিয়া, তাহলে পাইপ আটকে আছে কোনো জায়গায়। ভাই ভ্যালভ ক্লিয়ারেন্স বা ট্যাপের অ্যাডজাস্ট এটা মেইনটেনেন্সের একটা অংশ, এটা দোষের কিছু না, আপনি করতে পারেন। কত কিলো হয়েছে আপনারটা? তাহলে একবার নিয়ে না, আমি তো 1800-তে ট্যাপের অ্যাডজাস্ট করছি, কারণ আগে আরেকজন চালাইছে, কি করছে না করছে কেমনে চালাইছে। ওকে ভাইয়া, জি ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আমার বাইকটা না ঠিক করে দিচ্ছে 5টা 3-এ, অ্যান্ড মানে আমি শোরুমে বসছিলাম, শোরুমের যে ওনার উনি আবার পরিচিত বের হয়ে গেছে। যেটা হয়েছে ওনারা আমার কাছ থেকে টাকা নেয় নাই, অ্যান্ড আমি চিন্তা করলাম যে আমি ভ্লগার, এই জন্য টাকা নিল না। পরে ওনারা যেটা বললো যে না এই ধরনের ছোটোখাটো যে কাজগুলা এগুলা আসলে ওনারা রেজিস্টার খাতায় উঠায় না, এগুলো এমনি সলভ করে দেয়। মানে এই কথাটা কেন বললাম জানেন? দেখেন হোন্ডার সাথে, এই যে দেখেন ক্লিয়ার হয়ে গেছে। হোন্ডার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, হোন্ডা আমার বন্ধুও না মানে শত্রুও না। তাহলে আমি হোন্ডার বদনাম বা হোন্ডার খারাপ বা ভালো এগুলা কেন বলবো? এগুলা বলবো না আমি, বাট যেটা ভালো ওইটা ভালো বলবো, যেটা খারাপ ওটা খারাপ বলতেই হবে। শুভ ভাই ফোন দিতেছে, দাঁড়ান একটু ধরে নেই। ভাইয়া ওকে লেটস গো, আমার কাজ এইদিকে। অ্যান্ড কতক্ষণ সময় লাগছে 5 থেকে 10 মিনিট হাইয়েস্ট মনে হয় লাগছে, 10 মিনিটের বেশি হবে না। উনি ট্যাঙ্কটা মনে হয় হালকা একটু উঁচু করে দেন হচ্ছে নিচ থেকে পাইপটা ভাঁজ হয়েছিল ওইটা ঠিক করে দিচ্ছে। মানে ভাই আমি ভালো সার্ভিস পাইলে আমি অলওয়েজ প্রশংসা করি। অ্যান্ড এই হোন্ডাতে আমি এর আগেও ভালো সার্ভিস পাইছিলাম, 60 ফিটের এই হোন্ডাটা, এটার প্রশংসা এর আগেও একবার করছি, আজকে আমি আরেকবার করি। আপনাদের যদি হোন্ডা বাইক আপনারা চালান, চেষ্টা করবেন এই 60 ফিট হোন্ডা শোরুমে এসে সার্ভিসটা করানোর। কারণ আমি দেখছি আমি ছাড়া অন্যান্য কাস্টমারের সাথে ওরা যে আন্তরিক, এটা আমার ভালো লাগছে ভাই। এখানে কোনো পেইড প্রমোশনের ব্যাপার স্যাপার নাই ভাই, আমি সার্ভিস ভালো পাইছি, আমি এই জন্য বলতেছি। আমি খারাপ পাইলে, দেখেন নাই প্রথমে আমি ভিডিওটা শুরু করছিলাম, খারাপ পাইলে ওটা খুলে বলতাম যে আসলে ওনারা আমাকে সময় দেয় নাই বা কিছু একটা। আমি কোনো জায়গায় যায় নিজের পরিচয় দেয় না যে ভাই আমি ভিডিও করি, আমার স্পেশাল সার্ভিস দেন, এই কাজটা আমি করি না ভাই, এটা আমার পছন্দ না। কারণ এটা করার একবার অভ্যাস হয়ে গেলে আমি জানতেই পারবো না দেশে চলতেছে কি। আমি অ্যাজ এ সাধারণ জনগণ যে কোনো জায়গায় মুভ করি, অ্যান্ড অ্যাজ এ সাধারণ জনগণ হিসেবে যতটুকু সার্ভিস নেওয়ার বা পাওয়ার অতটুকু নেই বা আসলে পাইও। মানুষের ভালোবাসা আছে, কিছু কিছু সময় সুবিধা পাই। তবে একটা লোক বলতেছিল ওনার বাইকে নাকি ট্যাপে আওয়াজ হয়। আসলে এই হর্নেটার সাউন্ডটাই এরকম যে একটু মনে হয় যে ইঞ্জিনটা স্মুথ না বা খ্যাস খ্যাস করে। এটার পেছনে কারণ আছে, এটার সাইলেন্সার বা এক্সস্ট পাইপ যেটা, এইটা এত সাইলেন্ট, মানে এত অল্প আওয়াজ যে ইঞ্জিনের আওয়াজটা একটু বেশি শোনা যায়। অন্যান্য বাইকে একটু লাউড থাকে তো এই জন্য শোনা যায় না, এই হলো ব্যাপার। তবে আমি আরেকবার বলবো, হোন্ডার সার্ভিসে আজকে আমি মুগ্ধ। ছোটোখাটো সার্ভিস করছি, যদিও বড় সার্ভিস হলে তখন বলতে পারবো যে আসলে সার্ভিস কেমন বা কি, বাট কোনো কিচ্ছু না। মানে
আমি টাকাটা পর্যন্ত দিতে পারি না, এটা আমার খারাপ লাগতেছে। আসলে প্রত্যেকটা লোকের কাজের একটা মজুরি হওয়া উচিত। আর হোন্ডা বা এই সমস্ত জায়গায় আসলে বকশিস বা এগুলা দেওয়ার সিস্টেম নাই, মানে দেওয়া উচিতও না, যেহেতু মালিকের সাথে আমি নিবেও না। তো এটাই খারাপ লাগতেছে যে টাকাটা আমার কাছ থেকে নেয় নাই। টাকাটা নিলে খুব খুশি থাকতাম। আর এই যে খানদানি ঢাকাইয়া কাবাব, এখানে আমি এখন কাবাব খাবো, কারণ আমার ক্ষুধা লাগছে। আর আজকে আমার একটু কাবাব খাইতে ইচ্ছাও হইতেছিল। আর এরকম ভেজা ভেজা আবহাওয়ায় কাবাব, এটা আসলে পুরা শাবাব। সেই হবে। খানদানি ঢাকাইয়া কাবাব কিন্তু এই 60 ফিটে একাধিক আছে, আমি অন্যটার কথা বলবো না। আপনারা যদি কখনো খান তাহলে খাবেন কোনটায় জানেন, যেটা হচ্ছে অরিজিনাল। অ্যান্ড অরিজিনালটার নাম হচ্ছে এইটা। উপরে ওই যে অরিজিনালের একটা সাইনবোর্ড আছে, ঢাকাইয়া খানদানি কাবাব। অ্যান্ড এই যে আউটলুকটা দেখে নেন, ভুলবশত আবার অন্য দোকানে যায় খায়েন না। ঢাকাইয়া কাবাব নামে এই রোডে আরও আছে, ওখানে খাইলে আপনার টেস্ট, মানে ঢাকাইয়া কাবাব সম্পর্কে আপনার আইডিয়া চেঞ্জ হয়ে যাবে। এখানে আসবেন, অনেক পুরানো দোকান, অনেক আগে থেকে আমরা এখানে খাওয়া দাওয়া করি। অ্যান্ড ফুড কোয়ালিটি আসলে A1। আপনাদের তো টেস্ট দিতে পারবো না, বাট ভাই ফুল A1, ফুল। মুরগি একদম ভাজা হচ্ছে, তারপরে এইখানে হচ্ছে এইগুলা আছে। ভাই আসসালামু আলাইকুম। কয়টা বাজে দেখতে হবে মোটর সাইকেল অন করে? হ্যাঁ, কি প্রাইস? গাড়ির প্রাইস কত রাখছেন? এটা কি 1700 কিলো রানিং নাকি? মানে আমি তো বাইক বেচি না। ওই যে দেখলাম, ভিডিও দেখলাম, মানে এটা শোরুম থেকে নিয়ে আইছেন না? না আপনার নিজের? এটা আমার। চলেন তাহলে। কি বুঝা কি জিজ্ঞেস করছে, আমি আসলে কিছুই বুঝি নাই। আচ্ছা, খেয়ে নিছি হচ্ছে একটা চিকেন পিস, বারবিকিউ মেবি, আর দুটা লুচি। লুচিগুলা একদম ড্রাই ছিল, মানে এত সুন্দর, তেল একদম নাই বললেই চলে। স্বাস্থ্যসম্মত ছিল, একটু ভিড় কম, তো আসলে ভিড়ের মধ্যে দেখা যায় তেল বের করার সময় পায় না, বা তেল সহ লুচি অনেক সময় চলে আসে। এই জন্য ভিড় ছাড়া অবস্থায় যে কোনো জায়গায় আপনি সার্ভিস ভালো পাবেন। যেমন আমি আগারগা যেখানে চাউমিন খাই, ওটাও কালকে ভিড় ছিল। অ্যান্ড চাউমিনগুলা যে বানায় দিচ্ছে, চাউমিনগুলা ছিল হচ্ছে শক্ত শক্ত। তো এই জন্য যে কোনো জায়গায় যখন লোকের ভিড় বেশি থাকবে তখন কোয়ালিটি ফল করবে, এটা স্বাভাবিক। আর এদিকে যেহেতু আসছি, খাওয়া দাওয়া যেহেতু ডান, যেটা আমি এখন করব, এখানে আমার বাচ্চাটার জন্য, মানে বিড়ালটার জন্য ফুড, মানে খাবার অ্যান্ড নিতে হবে হচ্ছে লিটার। এই দুইটা জিনিস নিতে হবে। এই দুইটা কাছাকাছি আছি, নিয়ে তারপরেই আমরা চলেন এদিক থেকে বেরোই। সন্ধ্যা হয়ে যাবে, আর বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। 5:28 বাজে, ঘড়ির টাইম তো তখন বলতেই পারি নাই। আর ভাইয়া হচ্ছে মনে হয় এই বাইকটা, মানে কি দেখা কি বলতেছে আমি বুঝি নাই, কি ভিডিওতে কি দেখছে এই বাইক বিক্রি হবে। জায়গা ভিডিওতে তো এই বাইক কেনার ভিডিও করছি, এই বাইক বিক্রি হবে আমি তো কোনো জায়গায় মনে হয় বলছি বলে আমার মনে পড়ে না। আমাকে চিনে কিনা এটাও আমার মানে বুঝতেছিলাম না ওনার কথায়, যে আসলে কোন জায়গার কোন ভিডিওতে দেখছে। এখানে আবার কিলোমিটার খুঁজতেছিল, মানে আমি একটু এটারে কি বলে ওইটা হয়ে গেছি আর কি, মানে একটু অপ্রস্তুত হয়ে গেছিলাম, অপ্রস্তুত ওনার প্রশ্নতে। সারাদিনে আজকে প্রথম হর্ন দিলাম। অনেক কিছুর মধ্যে থেকে অল্প একটু জিনিস নিছি, কিন্তু ভাই যে ওজন হয়েছে। আর মামার এই যে খাইতে দেওয়া হয় এখানে ফুড, এই জন্যই মামারা এখানে ভিড় করে। আরও কিছু বিড়াল মাঝে মধ্যে দেখছি। একটা খাবার আর একটা হচ্ছে লিটার নিয়ে নিছি। যে ভার হয়েছে, ভাইরে বলছি ভাই প্যাকেট ডবল দেন, কারণ সিঙ্গেল প্যাকেট হলে কি হইতো, সিঙ্গেল প্যাকেট হলে মোটরসাইকেল থেকে ছিঁড়ে লিটার অ্যান্ড খাবার দুইটাই যদি একবার ছিঁড়ে যায়, এগুলো রাস্তা থেকে উঠানোর উপায় থাকবে না, দুইটাই নষ্ট হয়ে যাবে। রাস্তা ভেজা না। অ্যান্ড হর্নেট একটা সুবিধা আছে, বলতেছি রাস্তায় গিয়ে। ওকে, বের হয়ে গেছি রাস্তায়। আর হর্নেটে ব্যাগ ক্যারি করার সুবিধার ব্যাপারটা আপনাদেরকে আমি একটু ফাঁকা জায়গায় যা বলি। এটা আসলে প্রচণ্ড ভিড়ভাট্টা, আর তার মধ্যে আমি বোধহয় রং যাইতেছি। এখান থেকে অবশ্য উঠা যাবো ওই পাশে, ব্যাস ঝামেলা শেষ। হর্নেটের ব্যাপারটা আবার হর্নেটের ব্যাপারে কেন কথা বলতেছি, বললাম না যা বলবো। চলেন আমরা এখানে থামা বলি, তা না আমার এটা খালি আমি বলতেই থাকবো যে হর্নেটের ব্যাপারটা মানে হর্নেটে। আল্লাহ, আমি পাগল হয়ে গেছি। টায়ার্ড লাগতেছে কেন হঠাৎ করে? তো খাওয়া দাওয়ার পর একটু টায়ার্ড লাগবে, এটাই তো স্বাভাবিক, কারণ শরীরের অনেকটা অংশ হচ্ছে খাবার প্রক্রিয়াকরণে কাজে লেগে যায়। হর্নেটের যে ব্যাপারটা, এখানে ঝুলাবেন এবং এই যে গার্ডটা আছে, এই গার্ডটা আপনার এই বডির সাথেই নাচবে, এর জন্য ঘষা খাবে না। কিছু কিছু বাইকে থাকে নিচের ওটার সাথে, ওটাই ঘষা খেয়ে ছিঁড়ে যায়। আর এটার মধ্যে আপনি নরম ব্যাগ, শক্ত ব্যাগ সব ঝুলায় নিতে পারবেন এরকম, কিন্তু এই পাশে আবার পারবেন না। এই ব্যাপারটা খুব ভালো দিছে এই গার্ডটা। এটা 4V তো এরকম ছিল, আমরা দুইজন সাইডে ব্যাগ ঝুলায় 4V নিয়ে কত জায়গায় যে চলে গেছি। মনে পড়ে তোমার? যদি তুমি ভিডিও দেখো তাহলে জানাও তোমার মনে পড়ে কিনা।
এক বন্ধুর কথা বলতেছি। আচ্ছা যাই হোক, আজকের ভিডিও আমরা আর বড় করব না, মোটামুটি ভিডিও শেষ করার সময় চলে আসছে, আকাশও অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। মোটামুটি ভালোই আলো পাইলাম অ্যান্ড ভালোই একটা সার্ভিসও পাইলাম হোন্ডার। ওই যে সামনে হোন্ডা দেখা যাইতেছে। আচ্ছা এটা কি হোন্ডা এটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই, লেখা আমি এখান থেকে পড়তে পারতেছি। এটা হলো বাইক ভ্যালি ঢাকা। ওনাদের সার্ভিস আমি 2বার নিচ্ছি এবং 2বারই অনেক ভালো পাইছি, এই জন্য শেয়ার করে রাখলাম। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল। আজকে 60 ফিট একটু ফাঁকা এরকমই তো মনে হইতেছে, কিন্তু লাভ নাই। ত্রিচক্রযানের কারণে ফাঁকা রোডেও চালানোর ব্যালেন্স আমাদের নষ্ট হয়ে গেছে। অ্যান্ড ফাঁকা রোডে তো অটো ভালোই স্মুথ অ্যান্ড স্লোলি চলতেছে। ভিড়ের রোডে ওরা যে এত টানাটানি করে কেন? ভিড়ভাড়টা দেখলে মনে হয় ওদের মাথা খারাপ হয়ে যায়, আমার কাছে এরকম লাগে। দেখেন ফাঁকা রোডে কত সুন্দর। আসলে যানবাহন যখন কম থাকবে তখন রাস্তা একটু ফ্রেশই থাকে, যানবাহন যখন বেশি হয়ে যায় তখন রোডের মধ্যে অনিয়ম চলে আসে। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.